হ্যালো, আসসালামু আলাইকুম। তামিম ইকবাল কিন্তু ক্রিকেটে ফিরছেন এবং তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন এবং সেটা ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে। সেখানে হয়তো তিনি ওপেনার হিসেবেই খেলবেন এবং তিনি কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে তিনি কিন্তু মাঠে ফিরছেন খুব তাড়াতাড়ি। এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এখন শেষ পর্যন্ত কোন দিকে যায় বা তামিম ইকবালের বর্তমান অবস্থা কি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিমকে নিয়ে কি ভাবছে বা নির্বাচকরা কি ভাবছে এইসব বিষয় নিয়ে কথা বলবো। সাথে সাথে রিজন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো তামিম ইকবালের ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরা নিয়ে অনেক গুঞ্জন তৈরি হয়েছে, অনেক গুঞ্জন তৈরি হচ্ছে যে তিনি হাথুরু সিংয়ের আন্ডারে খেলবেন না বা তিনি হাথুরু সিংয়ে চলে না গেলে তিনি বাংলাদেশ দলের হয়েই খেলবেন না। সো এইসব গুঞ্জন কিন্তু গুঞ্জনই থেকে যাচ্ছে বা বিসিবিতে এমন কেউ নাই যে তামিম ইকবালকে ফেরাবেন বা তাকে বোঝাবেন যে তিনি বাংলাদেশ দলের হয়ে কতটা এখনো দেওয়ার বাকি আছে বা বাংলাদেশ দলের কত বড় সম্পত্তি নেই, তাকে কিন্তু এরকম বোঝানোর কেউই নাই। আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা চিন্তা করে দেখেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে বিশাল ধরনের একটা দ্বন্দ্ব ছিল, এটা ওপেন সিক্রেট ছিল। সেইখান থেকে বোর্ড কিন্তু তাদেরকে এক করে ফেলছে এবং তাদের সম্মিলিত পারফরমেন্সে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু ইন্ডিয়া জিতে গেছে। সেইখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন কোনো পার্সন নাই যে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যকার যে দ্বন্দ্ব সেটা কিন্তু তিনি মেটাতে চাচ্ছেন না বা আমার মনে হয় না কেউ চাচ্ছে। কারণ চাইলে সব কিছুই সম্ভব, বাট যদি না চাই তাহলে কিন্তু কোনো কিছু সম্ভব না। তামিম ইকবাল যখন আফগানিস্তানের সাথে সিরিজের মাঝপথে এসে তিনি যখন অবসরের ঘোষণা দেন, সেটা যে শকিং নিউজ ছিল, আমি নিজেও অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে তামিম ইকবালকে ছোটবেলা থেকে দেখতেছি। যখন আমি ক্রিকেটটা বুঝি তখন থেকে তামিম ইকবালকে আমি দেখতেছি, দেখে বড় হইছি। তামিম ইকবালকে আমি অনেক ভালো পছন্দ করতাম। তো এরকম একটা ক্রিকেটার যখন অবসরের ঘোষণা দেয় হঠাৎ করে ওয়ার্ল্ড কাপের আগে, যে দলটাকে নিয়ে তার যে স্বপ্ন বা দলটাকে তিনি যেভাবে সাজিয়েছিলেন, ওডিআই সুপার লিগে তিনি 3 নম্বর অবস্থানে তিনি রেখেছিলেন দলকে, তার পিছনে অনেক বড় বড় দল ছিল। এমন অবস্থায় তামিম যখন অবসরের ঘোষণাটা দিলেন, এটা কিন্তু একদমই শকিং নিউজ ছিল এবং সেটা নাকি বিসিবি থেকে শুরু করে কেউ নাকি জানতো না। এখন আমার প্রশ্ন হচ্ছে কি যে বিসিবি যদি এসব না জানতো তাহলে একটা প্লেয়ার কিন্তু হঠাৎ করে অবসর নেওয়ার এই চিন্তাটা মাথায় কিন্তু নিয়ে আসতে পারে না, কারণ একটা প্লেয়ার একদিনের ব্যবধানে কিন্তু তার মেন্টালিটি চেঞ্জ হইতে পারে না। তাকে যদি তিলে তিলে বা দিনের পর দিন তাকে যদি একটা প্রশ্নের সম্মুখীন করা হয় তাহলে কিন্তু একটা প্লেয়ার, তার তো সম্মান বোধ আছে। আসলে বাংলাদেশ ক্রিকেটের অনেক বাজে ইম্প্যাক্টফুল পরে হচ্ছে মিডিয়ার কারণে। মাশরাফি যখন অবসর নেয়, সেটা অন কাইন্ড অফ অবসর, কারণ তিনি যখন ক্যাপ্টেন্সি ছাড়েন তারপর থেকে কিন্তু তাকে ন্যাশনাল টিমে দেখা যায় নাই। সো অন কাইন্ড অফ সেটা কিন্তু অবসর। তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমরা কি মানে অপরাধী বা বড় ধরনের কোনো ক্রাইম করেছি যে রিপোর্টাররা এইভাবে বলে বা এইভাবে তার কথাবার্তা বলে। সো এই যে মিডিয়ার একটা রিপোর্ট, দেন বিসিবিতে দুই ভাগে ভাগ বা দলের ভিতরে দুই ভাগ করানোর জন্য যারা অনেক বেশি ইম্প্যাক্টফুল ফেলেছেন, তাদের কারণে যে দলটার আজকেই যে অবস্থান বা বাজে পারফরমেন্স হচ্ছে, সেটার কারণে হলেও বা ক্রিকেট সামনে এগিয়ে নেওয়ার জন্য হলেও বা বাংলাদেশ দল ন্যাশনাল টিমের যে বর্তমান পারফরমেন্স সেটাকে ভালো করার জন্য হলেও কিন্তু তামিম ইকবালের উপস্থিতি কিন্তু এই দলে অনেক বেশি প্রয়োজন। তামিম ইকবাল যাওয়ার পর থেকে এখন পর্যন্ত অনেককে দিয়ে ওপেনার হিসেবে ট্রাই করানো হয়েছে, বাট কেউ কিন্তু স্ট্রাগল হতে পারেনি বা কেউ কিন্তু ভালো করতেও পারেনি। বা দলের মধ্যে যে একটা বাজে ইম্প্যাক্ট পড়েছে সেটা কিন্তু তাদের পারফরমেন্সে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। বাংলাদেশ লাস্ট কোনো সিরিজে ভালো মতো জিততে পারেনি বা কোনো ভালো টুর্নামেন্টে তারা ভালো করতে পারেনি। তারা 2023-এর ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডের সাথে গিয়েও ম্যাচ হেরেছে। সো এই যে একটা দলকে নিয়ে একটা প্লেয়ারের এত এত বেশি পরিমাণ পরিকল্পনা থাকে বা এত বেশি পরিমাণ দলটাকে নিয়ে প্ল্যান থাকে এবং দলটা কিভাবে খেলবে, কারা খেলবে, সবকিছু যদি সিলেকশন করে রাখে একটা ক্যাপ্টেন, তাকে বিগত 2টা বছর হলো দলের দায়িত্ব দেওয়া হয়েছেন, তিনি দলটাকে ওইভাবে গুছিয়ে নিয়েছেন। সেই দলের মধ্যে যদি তাকে বাদ দিয়ে অন্যকে পরিকল্পনা বা প্ল্যান কোচের সাথে সাজায়, তাহলে কিন্তু সেটা কিন্তু একটা প্লেয়ার কখনোই কিন্তু সেটা মেনে নেবেন না। আর তামিম 2006-7 থেকে ক্রিকেট খেলে, আজকে 2023 সালের কথা বলছি আমি। তো এতদিন যদি একজন কোনো ক্রিকেটার ক্রিকেট খেলে, তার তো মিনিমাম একটা রেসপেক্টের জায়গা আছে। তিনি বুঝতে পারেন যে বাংলাদেশ দলের জন্য তারা অনেক কিছু করেছেন। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, এরা বাংলাদেশ ক্রিকেটকে আজকে যে পর্যায়ে এসেছে এদের 5 জনের ভূমিকা কিন্তু অনেক বেশি। বাট মাশরাফি যাওয়ার পরে দলটা একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং তামিম ইকবাল তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন। তারপরে প্রধানমন্ত্রীর একদম হস্তক্ষেপে তিনি ক্রিকেটে ফিরলেন। তিনি এশিয়া কাপ দিয়ে ফেরার কথা, এইসব কাহিনী অনেক কিছু হইল। দেন হাথুরু সিংয়ের সাথে তার একটা
কথা কাটাকাটি থেকে শুরু করে সবকিছুই হইলো এবং হাথুরু সিং এর আন্ডারে তিনি খেলতে চান না, এটা যদিও তিনি কখনো মিডিয়ায় বলেননি, বাট এটা কিন্তু পরিষ্কার। সো আমার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো কোচের কারণে আমাদের দলটা এত বাজে ইম্প্যাক্ট পড়ে বা বাজে পারফরমেন্স হয়, তাহলে সেই কোচটাকে রাখার ফায়দাটা কি, বা সেই কোচের পারফরমেন্সটাই কি? তাকেও তো বাদ দেওয়া উচিত। চাইলে কিন্তু দলটা ভালো খেলার জন্য হলেও এই ধরনের কোচকে বাদ দেওয়া উচিত, যারা দলের মধ্যে দুই ভাগে বিভক্ত করে ফেলে। তাইজুল ইসলামকে নিয়ে একটা রিমর হয়েছিল যে তামিম ইকবাল খান তাইজুলকে ব্যাকআপ দিয়ে আসে, সবসময় তাইজুলকে সবসময় প্রেফার করে। বাট প্রশ্ন হচ্ছে কি যে তাইজুল ইসলামকে যতদিন পর্যন্ত তিনি ব্যাকআপ করেছেন প্রত্যেকটা ম্যাচে তিনি পারফরমেন্স করেছেন, তিনি পারফরমেন্স করেই দলে ছিলেন। বাট ওয়ার্ল্ড কাপের আগে যখন তামিম ইকবাল ক্যাপ্টেন্সি ছাড়লেন, তিনি অবসর নিলেন, তাকে তিনি ওয়ার্ল্ড কাপে খেলতে যাবেন না এরকম যখন কথাবার্তা হলো, তখন মানে তাইজুলকেও বাদ দেওয়া হলো। অথচ তাইজুলের যে পারফরমেন্স ছিল সেটাতে কিন্তু তিনি দলে জায়গা পাওয়ার জন্য উপযুক্ত, এবং তার জায়গায় নিয়ে হলো নাসুম আহমেদকে। এবং নাসুম যে ভালো পারফর্ম করবে না সেটা আমি অনেক আগেই আমার ফ্রেন্ডদের মধ্যে আমি আলোচনা করেছিলাম যে তিনি মিরপুর কেন্দ্রিক বলার, তিনি বাইরের মাঠে কখনোই ভালো করতে পারবে না। যে সো এই যে তামিম ইকবালকে নিয়ে যে এত বাজে রাজনীতি বোর্ডের মধ্যে এখন চলতেছে, বা আগের দিনেও চলছে, বা সামনের দিনে হয়তো চলবে, বা তামিম ইকবাল কবে ফিরবেন, এইটা কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে। সো এবং তামিম ইকবাল তিনি বাংলাদেশ দলের হয়ে তার যে আরো অনেক কিছু দেয়ার আছে সেটাও কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারতেছি, এবং তার যে জায়গায় অন্য কাউকে যে ট্রাই করানো হয়েছে তারাও যে ভালো খেলেছেন সেটাও কিন্তু বলা যায় না। এবং তার যে দলের ভূমিকা অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার হিসেবে, সেটাও কিন্তু একজন জুনিয়র ক্রিকেটারের কিন্তু অনেক কিছু পাওয়ার আছে। এরকম সিনিয়রদের সাথে খেলা অনেকের কিন্তু ড্রিম, সেই ড্রিমগুলো কিন্তু তাদের ফুলফিল হচ্ছে না। অনেকেই ভাবতো যে মাশরাফির আন্ডারে খেলবে, মাশরাফির আন্ডারে কিন্তু সবাই খেলতে পারেনি, বাট মাশরাফির আন্ডারে যদি খেলতো তাহলে তাদের ডিসিপ্লিন কিন্তু অনেক ভালোভাবে গ্রো আপ হইতো। সেই সুযোগটাও কিন্তু বিসিবি কাউকেই দেয় নাই। বা হচ্ছে তামিম ইকবালকে যেভাবে ছাঁটাই করা হলো, সাকিব আল হাসান তিনি যেভাবে যে ষড়যন্ত্রটা করলেন তামিম ইকবালের এগেনস্টে, সেটাও কিন্তু অনেক বাজে ইম্প্যাক্ট ফেলেছে এই দলের জন্য, বা এই পুরো ক্রিকেট বোর্ডের একটা যে মানে পুরো ক্রিকেট বোর্ডের যে একটা অবহেলা, সেটার কিন্তু প্রমাণ বা সেটার ফল কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেট দলের যে পারফরমেন্স সেখানে কিন্তু ফুটে উঠতেছে। সো তামিম ইকবাল তিনি আদৌ ফিরবেন কিনা সেটা সময় বলে দিবেন। হয়তো তিনি হাথুরু সিং এর আন্ডারে খেলবেন না, তিনি হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিটাও মিস করবেন, কারণ বিসিবি চাচ্ছেন এখন পর্যন্ত হাথুরু সিংকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত যাবেন, এবং এরপরে হয়তো যদি একটু যদি ভালো খেলে হাথুরু সিং এর যদি চুক্তিটা বাড়ায়, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমি কিন্তু অবাক হব না। এবং যদি হাথুরু সিং এর দলের সাথে থাকে, হয়তো তামিম ইকবালের ক্যারিয়ারটা এখানেই শেষ হয়ে যাবে। সো আপনাদের মতামত কি সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।